ওয়েলকাম জানাচ্ছি ডেভিডসন ক্লাসের। আজকে ক্লাস নাম্বার হচ্ছে 7। আজকে আমরা ব্লাড সিস্টেম থেকেই শুরু করব। আমরা ফার্স্ট যে স্লাইডটা দেখিয়েছি এটা ডেভিডসনের প্রথম দিকের ফিগার। এই ডেভিডসনের যে ফিগারটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা প্লুরিপটেন্ট স্টেম সেল বোন ম্যারোতে, যে স্টেম সেল থেকেই বিভিন্ন রকমের সেল প্রোডাকশন হচ্ছে। যেমন হচ্ছে যে মাইলয়েডস কিছু সিরিজ তৈরি হচ্ছে, লিম্ফয়েড কিছু সিরিজ তৈরি হচ্ছে। মাইলয়েড প্রোজেনিটর সেলস থেকে যেগুলো তৈরি হয় আলটিমেটলি রেড সেলস তৈরি হচ্ছে, প্লাটলেটস তৈরি হচ্ছে, সাথে নিউট্রোফিল, বেজোফিল, ইওসিনোফিল, মোনোসাইটস, এগুলো সব মাইলয়েড সিরিজ। ফলে মাইলয়েড লিউকেমিয়াতে এই রেড সেলস, প্লাটলেটস, নিউট্রোফিল, বেজোফিল, ইওসিনোফিল, মোনোসাইটস এইগুলো ইনক্রিজ করবে। আর লিম্ফয়েড সিরিজ থেকে যেগুলো তৈরি হচ্ছে বি লিম্ফোসাইটস আর তৈরি হচ্ছে টি লিম্ফোসাইটস, এমনকি কিছু এনকে সেল, ল্যাঙ্গারহ্যান্স সেলস এবং ডেনড্রিটিক সেলস তৈরি হচ্ছে। তাহলে লিম্ফয়েড সিরিজে যখন লিম্ফোমা হয় তখন এই বি লিম্ফোসাইটস এবং টি লিম্ফোসাইটসেরই লিম্ফোমা হয়, বি লিম্ফোসাইটসও ইনক্রিজ করে, টি লিম্ফোসাইটসও ইনক্রিজ করে যায়। তাহলে আমরা মোটামুটি একটা সিরিজ জানলাম যে সিরিজগুলো থেকে কোন সিরিজ থেকে কি কি সেল প্রোডাকশন হয়। এনি টাইপ অফ দ্য পোস্ট গ্রাজুয়েশন কোশ্চেন, সেটা হোক এমডি হোক, সেটা এফসিপিএস হোক, সেটা এমআরসিপি হোক, এই সমস্ত বেসিক থেকেও কিছু কোশ্চেন হয় যে মাইলয়েড সিরিজ থেকে কি কি সেলস তৈরি হচ্ছে, লিম্ফয়েড সিরিজ থেকে কি কি সেল হচ্ছে, এমনকি ডিজিজ বোঝার জন্য মাইলয়েড লিউকেমিয়া হলে কোন কোন সেলগুলো ইনক্রিজ করে, লিম্ফয়েড বা লিম্ফোমা হলে কোন কোন সেলগুলো ইনক্রিজ করে। এই বেসিক জিনিসটা জানা থাকলে আমাদের ডিজিজ বুঝতে খুব সুবিধা হয়। নেক্সটে ডেভিডসনের প্রথম দিকে আর একটা ফিগার আছে। এই ফিগারটা যে ফিগারটা হচ্ছে এটা প্লাটলেটস এর স্ট্রাকচার। এই প্লাটলেটের স্ট্রাকচারে দেখা যাচ্ছে তার গায়ে বেশ কিছু রিসেপ্টর রয়েছে। যেমন হচ্ছে এডিপিটা লাগবে যে রিসেপ্টর হচ্ছে সেটা, তারপর আসছে থ্রোম্বিন লাগবে যে রিসেপ্টর সেটা হচ্ছে এটা, গ্লাইকোপ্রোটিন 2,3 A কমপ্লেক্স এটা একটা রিসেপ্টর, তারপর আছে গ্লাইকোপ্রোটিন 1B কমপ্লেক্স আছে, কিছু আছে গ্লাইকোপ্রোটিন 1A 2A কমপ্লেক্স। এছাড়া এর ভিতরে কিছু গ্রানুলস আছে, বিশেষ করে আলফা গ্রানুলস এবং ডেন্স গ্রানুলস। এই দুটো গ্রানুলস এর কন্টেন্টস কি কি থাকে এইটির থেকে বেশ কিছু কোশ্চেন হয়। অর্থাৎ আলফা গ্রানুলস এর কন্টেন্টস গুলো কি কি, ডেন্স গ্রানুলস এর কন্টেন্টস গুলো কি কি, অর্থাৎ এর ভিতরে কি কি কেমিক্যালস থাকে, এখান থেকে বেশ কিছু পোস্ট গ্রাজুয়েশনের কোশ্চেন হয়। সেটা আমরা দেখবো পরের পেজে, যেটা ডেভিডসনে আছে স্ক্যাটারলি, এটা একটা গুছানো আছে রবিস প্যাথোলজি থেকে নেওয়া। আলফা গ্রানুলস এ থাকবে হচ্ছে যে বিশেষ করে ফিব্রিনোজেন, ফিব্রোনেকটিন, ফ্যাক্টরস 4, ফ্যাক্টরস 5, ফ্যাক্টরস হচ্ছে 8 এবং প্লাটলেটস ফ্যাক্টর 4, প্লাটলেটস ড্রাইভ গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর। যত ফ্যাক্টর আছে, যত এফ দিয়ে যে সমস্ত আছে, ফিব্রিনোজেন, ফিব্রিনেকটিন এবং কিছু ফ্যাক্টরস আছে, এই ফ্যাক্টরস গুলো এফ দিয়ে যে সমস্ত কেমিক্যালস আছে এইগুলি থাকে আলফা গ্রানুলস এ। আর ডেন্স গ্রানুলস বা ডেন্স বডিজ বা ডেল্টা গ্রানুলস এর ভিতরে থাকবে হচ্ছে বিশেষ করে অ্যাডেনাইন নিউক্লিওটাইডস গুলো, যেমন এটিপি এবং এটিপি সরি আয়োনাইজড ক্যালসিয়াম থাকে, এখানে হিস্টামিন থাকে, সেরোটোনিন থাকে, এপিনেফ্রিন থাকে। এই প্রত্যেকটা কথা কিন্তু খুব দরকারি পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য। এখন এইগুলো বিভিন্ন কাজে প্লাটলেটকে হেল্প করবে, প্লাটলেট অ্যাক্টিভেশন হোক, অ্যাগ্রিগেশন হোক, কিছু হেল্প করবে। তা সেটা কিভাবে করে আমরা একটু দেখি। এই এন্ডোথেলিয়াম যখন এটা একটা ব্লাড ভেসেলের ওয়াল, এই ব্লাড ভেসেলের ওয়ালের গায়ে যেটা লাগানো আছে এন্ডোথেলিয়াম, ব্লাড ভেসেলের ওয়ালের গায়ে লাগানো আছে এন্ডোথেলিয়াম। এই এন্ডোথেলিয়ামের এই পোর্শনটুকু ইনজুরিড হলো, এন্ডোথেলিয়ামটা গ্যাপ হয়ে গেল, এন্ডোথেলিয়ামটা ইনজুরিড হলো। যখন ইনজুরিড হয় তখন এর আন্ডারে যে বেসমেন্ট মেমব্রেনটা, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা, কোলাজেন ফাইবারটা, এটা এক্সপোজড হয়ে গেল। যখন এটা এক্সপোজড হয়ে গেল, এন্ডোথেলিয়াম যখন ইনজুরিড হয়, সেই ইনজুরিড এন্ডোথেলিয়াম থেকে বেশ কিছু ফ্যাক্টর রিলিজ হয় যার নাম হচ্ছে ভন উইলিব্রান্ড ফ্যাক্টরস। এই ভন উইলিব্রান্ড ফ্যাক্টরস তখন কি করবে, প্ল্যাটলেটস এর গায়ে একটা রিসেপ্টর আছে এই ত্রিভুজ আকৃতির, এটাকে বলেছে গ্লাইকোপ্রোটিন 1B রিসেপ্টরস। এই গ্লাইকোপ্রোটিন 1B রিসেপ্টর ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের মাধ্যমে প্ল্যাটলেটসটা বেস মেমব্রেনের সঙ্গে অ্যাডেশন হলো। ফার্স্ট যে কাজটা হলো অ্যাডেশন। তাহলে অ্যাডেশনটা কিভাবে হলো, এন্ডোথেলিয়ালটা ইনজুরিড হয়, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বা বেস মেমব্রেনটা এক্সপোজড হবে, তখন গ্লাইকোপ্রোটিন 1B আর যে ভন উইলিব্রান্ড ফ্যাক্টর এদের মাধ্যমে প্ল্যাটলেটটা বেস মেমব্রেনের সঙ্গে অ্যাটাচড হয়ে গেল বা অ্যাডেশন হলো।
তাহলে এই কথাটাই পর লেখা আছে, এন্ডোথেলিয়াল ইনজুরি হলে এক্সপোজ হয় আন্ডারলাইনিং বেসমেন্ট মেমব্রেনটা, অর্থাৎ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা, প্ল্যাটলেট গুলো অ্যাডহিয়ার করবে টু দ্য এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে থ্রু দ্য বাইন্ডিং অফ দ্য প্ল্যাটলেট গ্লাইকোপ্রোটিন 1b রিসেপ্টর টু দ্য বন্ড ইন্ডিয়ান ফ্যাক্টর, যে কথাটা একটু আগে বললাম। সেকেন্ড হচ্ছে যখন অ্যাডেশনটা কমপ্লিট হয়ে যায় তারপরে প্ল্যাটলেটটা অ্যাক্টিভেশন হয়। এই অ্যাক্টিভেশন বলতে এর ভিতরে যে আলফা গ্রানুলস এবং ডেল্টা গ্রানুলস ছিল সেখান থেকে বেশ কিছু কন্টেন্টস রিলিজ হয়। এখন এই আলফা গ্রানুলসে কি কি থাকে, বেশ কিছু ফ্যাক্টর, ফিব্রিনোজেন এগুলো থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে যে ডেল্টা গ্রানুলসে থাকে বিভিন্ন এডিপি থাকে, বিভিন্ন ক্যালসিয়াম আয়ন থাকে, আয়নাইজ ক্যালসিয়াম, এগুলো সব রিলিজ হলো। তখন এডিপি গুলো এই এডিপি, তাহলে এই কন্টেন্টস থেকে এগুলো যখন রিলিজ হয় এডিপি তখন গ্লাইকোপ্রোটিন 2b3 কমপ্লেক্সটাকে অ্যাক্টিভেট করে। এটা আরেকটা রিসেপ্টর, এই অর্ধচন্দ্রাকৃতির আরেকটা রিসেপ্টর। এই এডিপি যেটা রিলিজ হয়েছিল সেটা এই রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে এবং প্ল্যাটলেটের শেপটাকে চেঞ্জ করে দেয়। এই কথাটাই বলা আছে 2 নম্বরে। অ্যাডিশন যখন হবে তখন অ্যাক্টিভেশন শুরু হয়। অ্যাক্টিভেশনে কি হয়, সিক্রেশন হবে, প্ল্যাটলেট গ্রানুলস এর কন্টেন্টস গুলো সিক্রেশন হবে। এই যেমন ক্যালসিয়াম আয়ন রিলিজ হবে যেটা হচ্ছে কোয়াগুলেশনে অ্যাক্টিভেশন করে, এডিপি রিলিজ হবে যেটা হচ্ছে ফার্দার প্ল্যাটলেটকে অ্যাক্টিভেট করে। হ্যাঁ, তারপর আসছে হচ্ছে ড্রামাটিক চেঞ্জ ইন দ্য শেপ অ্যান্ড মেমব্রেন কম্পোজিশন অ্যাক্টিভেশন, গ্লাইকোপ্রোটিন 2b3 রিসেপ্টরটা অ্যাক্টিভেশন হবে, যেটা একটু আগে বললাম যে বিভিন্ন কন্টেন্টস রিলিজ হবে, তার ভিতরে এডিপিটা গ্লাইকোপ্রোটিন 2b3 কমপ্লেক্সটাকে অ্যাক্টিভেট করবে। ক্যালসিয়াম আয়ন রিলিজ হলে সেটা কোয়াগুলো পাথওয়েটাকে অ্যাক্টিভেট করবে। অ্যাক্টিভেশন যখন হয়ে গেল, ফার্স্ট হচ্ছে অ্যাডেশন, তারপর হচ্ছে অ্যাক্টিভেশন, নেক্সট হচ্ছে যে অ্যাগ্রিগেশন। যখন এই রিসেপ্টরটা অ্যাক্টিভেশন হয়, গ্লাইকোপ্রোটিন 2b3 কমপ্লেক্সটা যখন অ্যাক্টিভেশন হয় তখন একটা প্ল্যাটলেটের সাথে আরেকটা প্ল্যাটলেট যখন অ্যাগ্রিগেট হবে, একটার সাথে আরেকটা অ্যাটাচড হবে বাই দ্য ফিব্রিনোজেনের মাধ্যমে। এইগুলো হচ্ছে ফিব্রিনোজেন, যে ফিব্রিনোজেন ওই যে গ্রানুলস কন্টেন্টস থেকে রিলিজ হয়েছিল। তাহলে এই ফিব্রিনোজেন কি করতেছে, একটা প্ল্যাটলেটকে আরেকটা প্ল্যাটের সাথে অ্যাটাচ করছে, ফলে এইভাবে প্ল্যাটলেট একটা প্ল্যাটের সাথে আরেকটা প্ল্যাটের অ্যাটাচ হয়ে প্ল্যাটলেটটা অ্যাগ্রিগেশন হবে। তাহলে এই হচ্ছে প্ল্যাটলেট অ্যাগ্রিগেশন। তাহলে ফার্স্ট হচ্ছে অ্যাডেশন, তারপর হচ্ছে অ্যাক্টিভেশন, তারপর হচ্ছে যে অ্যাগ্রিগেশন হলো। এরপরে শেষ হয়নি, এই যে সেই কথাটা বলা আছে যে glycogen 2b3 receptors activated platelets form the bridge cross links with the fibrinogen leading to the platelet aggregation. নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে ওই যে আয়োনাইজ ক্যালসিয়াম রিলিজ হয়েছিল প্ল্যাটলেট অ্যাক্টিভেশন হওয়ার সময়, সেই ক্যালসিয়ামটা কোয়াগুলো পাথওয়েটা অ্যাক্টিভেট করবে, ফিব্রিন তৈরি হবে। ওই প্ল্যাটলেট যেটা অ্যাগ্রিগেট হয়েছিল তার গায়ে ফিব্রিন দিয়ে, অর্থাৎ সোজা কথা একটা বস্তাকে দড়ি দিয়ে বাঁধলে যেমন হয় বেশ কিছু বস্তাকে, সেরকম একটা প্ল্যাটলেট গুলো যেটা অ্যাগ্রিগেট হয়েছিল সেগুলোকে সুতা দিয়ে বাঁধবে, এই ফিব্রিন সুতা দিয়ে। একে বলে সিমেন্টিং অফ দ্য প্ল্যাটলেট অ্যাগ্রিগেশনটা। এইভাবে প্ল্যাটলেট প্লাকটা শক্ত হয়। সেই কথাটা বলা হয়েছে কনকমিনেন্ট অ্যাক্টিভেশন অফ দ্য থ্রোম্বিন প্রমোটস দ্য ফিব্রিন ডিপোজিশনস। ফিব্রিন ডিপোজিশন হলে ফিব্রিন ডিপোজিশন হওয়ার পরে সিমেন্টিং দ্য প্ল্যাটলেট প্লাক ইন দ্য প্লেস, প্ল্যাটলেটের প্লাকটাকে সিমেন্টিং করে। তাহলে আমরা একটা প্ল্যাটলেট কিভাবে অ্যাগ্রিগেট হলো, অ্যাক্টিভেশন হলো, হ্যাঁ কিভাবে অ্যাডিশন হলো, অ্যাক্টিভেশন হলো, অ্যাগ্রিগেট হলো, সেটা সম্পর্কে আমরা জানলাম। এখানে কিছু কোশ্চেন থাকে, যেমন কোশ্চেন না বোঝার জন্য, যেমন ক্লোপিডগ্রিল একটা ড্রাগ যেটাকে বলে আমরা অ্যান্টিপ্লাটলেট ড্রাগ। হ্যাঁ, যেমন করোনারি ভাস্কুলার ইভেন্টস বা বিভিন্ন কাজে আমরা ইউজ করি। এই ক্লোপিডগ্রিল ড্রাগটা করবে কি, এই এডিপি যেটা হচ্ছে যে গ্লাইকোপ্রোটিন 2b3 কমপ্লেক্সকে অ্যাক্টিভেট করছিল এই অংশটাকে ইনহিবিট করবে, ফলে গ্লাইকোপ্রোটিন 2b3 কমপ্লেক্সটা অ্যাক্টিভেশন হবে না, ফলে প্ল্যাটলেট গুলোকে অ্যাগ্রিগেট হতে দেবে না। এইভাবে অ্যান্টিপ্লাটলেট হিসেবে কাজ করতেছে ক্লোপিডগ্রিল। আবার কিছু আছে সরাসরি গ্লাইকোপ্রোটিন 2b3 কমপ্লেক্স ইনহিবিটর আছে, যেমন এফসিজি ম্যাক, গ্লাইকোপ্রোটিন 2b3 কমপ্লেক্স ইনহিবিটর সরাসরি। তাহলে ক্লোপিডগ্রিল করতেছে একই ইনহিবিশন, আর এফসিজি ম্যাক ব্লক করতেছে গ্লাইকোপ্রোটিন 2b3 কমপ্লেক্সকে, ফলে প্ল্যাটলেটকে অ্যাগ্রিগেট হতে দেবে না। এরকম কিছু। আর অ্যাসপিরিন জাস্ট কাজ করবে হচ্ছে সাইক্লোঅক্সিনেজ পাথওয়েতে, সাইক্লোঅক্সিনেজ পাথওয়েতে কাজ করলে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয় না, এই প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে প্ল্যাটলেটকে অ্যাগ্রিগেট হতে হেল্প করে। তাহলে সাইক্লোঅক্সিনেজ পাথওয়েটাকে, অর্থাৎ অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজমে দুটো পাথওয়ে আছে, একটা লাইপোঅক্সিনেজ পাথওয়ে, একটা হচ্ছে সাইক্লোঅক্সিনেজ পাথওয়ে। এই সাইক্লোঅক্সিনেজ পাথওয়েতে অ্যাসপিরিন কাজ করে, ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন ফর্মেশন হয় না, প্রোস্টাগ্ল্যান্ডিন হেল্প করে প্ল্যাটলেট অ্যাগ্রিগেশনে, সেটা আর হতে দেবে না। এইভাবে বিভিন্ন ড্রাগ কাজ করছে। এই একটা পাথওয়ে আমরা জানবো যেটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, এটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে।
ইন্ট্রিনসিক পাথওয়েটা শুরু হচ্ছে যেটা সবাই কম বেশি ফিজিওলজি থেকে জেনে আসছে, কিন্তু এখান থেকে যে এমসিকিউ গুলো হয়, হ্যাঁ, সেগুলো আমাদের জানতে হবে। যেমন হচ্ছে যে ফ্যাক্টর 12 থেকে শুরু হয়, এটা অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 হবে বাই দ্য হাই মলিকুলার ওয়েট কাইনোজেন অথবা ক্যালিক্রেইন। এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12টা তখন ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 11 এ কনভার্ট করবে। অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 11টা তখন ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 9 এ কনভার্ট করবে। অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 9টা তখন প্লাটলেট ফসফোলিপিড, আয়োনাইজড ক্যালসিয়াম এবং অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 8 এর প্রেজেন্সে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 এ কনভার্ট করবে। এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10টা তখন প্লাটলেট ফসফোলিপিড, আয়োনাইজড ক্যালসিয়াম, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5 এর প্রেজেন্সে প্রথম বিটকে থ্রোম্বিনে কনভার্ট করবে, অর্থাৎ 2 কে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2 কনভার্ট করবে। 2 নাম হচ্ছে প্রথম বিন আর অ্যাক্টিভেটেড 2 কে বলা হচ্ছে থ্রোম্বিন। এই থ্রোম্বিনটা তারপর ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করবে, অর্থাৎ ফ্যাক্টর 1 কে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 1 কনভার্ট করবে। এই ফিব্রিন তারপর হচ্ছে যে প্লাটেলেট প্লাগে সিমেন্টিং করবে, ফলে প্লাটেলেট প্লাগটা শক্ত হবে। আর ফিব্রিনটা যাতে না ভাঙে তাকে স্টেবিলাইজ করবে বাই দ্য ফ্যাক্টর 13, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 13। তাহলে এখানে ইন্ট্রিনসিক পাথওয়ে হচ্ছে 12 থেকে শুরু এবং আলটিমেটলি ফিব্রিন প্রোডাকশন হচ্ছে, এবং শুরু হচ্ছে 12 থেকে বাই দ্য হাই মলিকুলার ওয়েট কাইনোজেন বা ক্যালিক্রেইন। এবং কিছু কোয়াগুলেটিভ পাথওয়ে বা ক্লটিং টাইম আছে। ক্লটিং টাইম বলতে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, প্রথ্রম্বিন টাইম আর থ্রোম্বিন টাইম। এই ইন্ট্রিনসিক পাথওয়েটা হচ্ছে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম বলা হয়। কেন? এই 12 থেকে শুরু ফিব্রিন পর্যন্ত, ফলে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম যখন প্রোলংড হবে, তাহলে কোন ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি প্রোলংড হলো? এই ইন্ট্রিনসিক পাথওয়ে যে কোনো একটা ফ্যাক্টরের ডেফিসিয়েন্সিতে প্রোলংড হবে। অর্থাৎ ফ্যাক্টর 12 এর ডেফিসিয়েন্সিতে অ্যাক্টিভেটেড এপিটিটি ইনক্রিজ করবে, ফ্যাক্টর 9 এর ডেফিসিয়েন্সি হলে হবে, 11 এর ডেফিসিয়েন্সি হলে হবে, 9 এর ডেফিসিয়েন্সি হলে হবে, 8 এর ডেফিসিয়েন্সি হলে হবে, 10 এর ডেফিসিয়েন্সি হলে হবে, 5 এর ডেফিসিয়েন্সি হলে হবে, প্রথম বিটের ডেফিসিয়েন্সি হলে হবে, ফিব্রিনোজেনের ডেফিসিয়েন্সি হলে হবে। যে কোনো একটা ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি হলে এপিটিটি ইনক্রিজ করবে। এপিটিটিটার টাইম হচ্ছে কোনো বইতে আছে 30 থেকে 50 সেকেন্ড, অথবা কোনো বইতে আছে 26 থেকে 36 সেকেন্ড। এপিটিটিটা বের করা হয় রোগীর প্লাজমা নিয়ে, সেখানে কাউলিন দেওয়া হয়। কাউলিন দিলে এই এপিটিটিটা স্টার্ট হয়ে যায়। আবার প্রথম ইন টাইমটা হচ্ছে এই ফ্যাক্টর 7 থেকে শুরু। এই 7 অ্যাক্টিভেটেড হবে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 7 কি দিয়ে? টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন বা টিস্যু ফ্যাক্টর দিয়ে। এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 7টা তখন ক্যালসিয়াম আয়োনাইজ ক্যালসিয়াম, প্লাটলেট ফসফোলিপিড, থ্রোম্বোপ্লাস্টিনের প্রেজেন্সে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 এ কনভার্ট করবে। অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 তখন ওই আগের মতনই প্লাটলেট ফসফোলিপিড, আয়োনাইজ ক্যালসিয়াম, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5 এর প্রেজেন্সে প্রথম বিটকে থ্রোম্বিনে কনভার্ট করবে। থ্রোম্বিন তখন ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করবে। কোশ্চেন হয় এখানে ঠিক এই জায়গাটায়, এই দুটো জায়গায় ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হয় এমসিকিউ, যে ফ্যাক্টর 10 এর অ্যাক্টিভেটর কারা? হোয়াট আর দ্য অ্যাক্টিভেটরস অফ দ্য ফ্যাক্টর 10? অর্থাৎ ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করে কারা? যদি বলা হয় অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 9 ট্রু, প্লাটলেট ফসফোলিপিড ট্রু, আয়োনাইজ ক্যালসিয়াম ট্রু, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 8 ট্রু, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 7 ট্রু, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন ট্রু। এরা সবাই হচ্ছে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করে। তাহলে প্রশ্ন হয় ফ্যাক্টর 10 এর অ্যাক্টিভেটর কারা? হোয়াট আর দ্য অ্যাক্টিভেটরস অফ দ্য ফ্যাক্টর 10? আবার আসতে পারে প্রথম বিনে অ্যাক্টিভেটর কারা? প্রথম কে অ্যাক্টিভেট করছে কারা? তাহলে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 ট্রু, প্লাটলেট ফসফোলিপিড ট্রু, আয়োনাইজ ক্যালসিয়াম ট্রু, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5 ট্রু। যদি বলা হয় ফ্যাক্টর 10 এর অ্যাক্টিভেটর হচ্ছে ফ্যাক্টর 8, এটা ফলস হবে, হচ্ছে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 8। ঠিক এই জায়গাটা খেয়াল রাখতে হবে। যদি বলা হয় প্রথম বিনের অ্যাক্টিভেটর হচ্ছে ফ্যাক্টর 5, না, এটা ফলস হবে। যদি বলা হয় তাহলে ট্রু হবে কোনটা? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5। অর্থাৎ এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। প্রথম মিন টাইমটা ডিপেন্ড করা হচ্ছে ঠিক এই এক্সট্রিনসিক পাথওয়ের উপরে। তাহলে প্রথম মিন টাইমটা
যখন ফ্যাক্টর 7 এর ডেফিসিয়েন্সি হবে প্রলংড হবে, ফ্যাক্টর 10 ডেফিসিয়েন্সি হলে প্রলংড হবে, ফ্যাক্টর 5 এর ডেফিসিয়েন্সি হলে প্রলংড হবে, ক্যালসিয়াম আয়নের ডেফিসিয়েন্সি হলে প্রলংড হবে, প্রথম ডেফিসিয়েন্সি হলে প্রলংড হবে, ফিব্রিনোজেনের ডেফিসিয়েন্সি হলে প্রলংড হবে। অর্থাৎ 7 থেকে 15 পর্যন্ত এই পাথের যে কোনো একটা ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলে প্রথম মিন টাইমটা প্রলংড হবে। তাহলে এই লাল রেড কালার রেড পোর্শনটুকু এটা কিন্তু দুইজনের কমন পাথওয়ে, ইন্ট্রিনসিক পাথওয়ের কমন পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়ের কমন পাথওয়ে। অর্থাৎ ফ্যাক্টর 10 এক্সট্রিনসিক পাথওয়ে তো আছে, ফ্যাক্টর 10 হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে তো আছে। তাহলে 10 থেকে 15 পর্যন্ত হচ্ছে ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক বোথ পাথওয়েতে আছে। তাই যদি বলা হয় কোনো রোগীর প্রথম ইন টাইমটা প্রলংড হয়েছে, এপিটিটিও প্রলংড হয়েছে, তাহলে সমস্যাটা কোথায়? তাহলে সমস্যা হচ্ছে কমন পাথওয়েতে, হয় 10 এর ডেফিসিয়েন্সি, নয় সে এইগুলি ডেফিসিয়েন্সি, নয় 5 এর ডেফিসিয়েন্সি, নয় প্রথম মিনের ডেফিসিয়েন্সি, নয় ফিব্রিনোজেন ডেফিসিয়েন্সি। তাহলে ইজি হয়ে গেল। কোনো এমসিকিউ যদি দিয়ে দেয় যে এপিটি2 ইনক্রিজ, প্রথম ইন টাইমও ইনক্রিজ, তাহলে কোন ফ্যাক্টরের ডেফিসিয়েন্সিতে? হয় রেড পোর্শনের যে কোনো একটা ডেফিসিয়েন্সিতে। তাহলে এখানে ব্লু কালারও আসবে না, ব্ল্যাক কালারও আসবে না। যদি বলা হয় কোনো রোগীর এপিটিটি নর্মাল বাট প্রথম মিন টাইমটা প্রলংড, তাহলে এপিটিটি নর্মাল মানে হচ্ছে যে এই পোর্শনটুকু নর্মাল, তার মানে হচ্ছে ব্ল্যাক কালারটাও নর্মাল, রেড কালারটাও নর্মাল, অর্থাৎ কমন পাথে যেগুলো আছে সেগুলো নর্মাল। কিন্তু প্রথম ইন টাইম প্রলং, তাহলে প্রথম ইন টাইমটা হচ্ছে যে এই গ্রিন কালার আর হচ্ছে রেড কালার নিয়ে। যেহেতু রেড কালার সব নর্মাল, এপিটিটি যেহেতু নর্মাল বলেছে, তাহলে রেড কালার নর্মাল, তাহলে গ্রিন কালার ডেফিসিয়েন্সি অর্থাৎ ফ্যাক্টর 7 এর ডেফিসিয়েন্সি। যদি বলা হয় রুগীর প্রথম ইন টাইম নর্মাল, প্রথম ইন টাইম নর্মাল মানে গ্রিন কালারটাও নর্মাল, রেড কালারও নর্মাল, কিন্তু এপিটিটি প্রলং, এপিটিটি তো এইখান থেকে এই পর্যন্ত, যেহেতু আমরা রেড কালারটা নর্মাল পেয়েছি, কি দিয়ে বুঝছি? প্রথম ইন টাইমটা নর্মাল, এই জন্য। এখন এপিটিটি প্রলং, তাহলে ব্ল্যাক কালারে কোনো একটা পোর্শনের ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, হয় ফ্যাক্টর 12, নয় ফ্যাক্টর 11, নয় ফ্যাক্টর 9, নয় ফ্যাক্টর 8। এইভাবে এমসিকিউ দিয়ে দেবে। এই জন্য আমাকে এটা বুঝে পড়তে হবে, যে আমাকে মুখস্থ করে ফেললাম তা হবে না। আরেকটা আছে থ্রম্বিন টাইম। থ্রম্বিন টাইম শুরু হচ্ছে এইখান থেকে, অর্থাৎ থ্রম্বিন দেওয়া হবে পেশেন্টের ব্লাডে, দেওয়ার পরে দেখালে ক্লট করে গেছে, তাহলে বুঝতে হবে থ্রম্বিন টাইমটা ইনট্যাক্ট। তাহলে থ্রম্বিন টাইমটা প্রলংড হবে কখন? যখন ফিব্রিনোজেনের ডেফিসিয়েন্সি হবে। তাহলে থ্রম্বিনের পরে একটাই ফ্যাক্টর আছে, সেটা ফিব্রিনোজেন। ফিব্রিনোজেনের ডেফিসিয়েন্সি হলে থ্রম্বিন টাইমটা প্রলংড হবে। তাহলে ঠিক এইভাবে যদি বলা হয় কোনো রোগীর এপিটিটিও প্রলং, পিটি অর্থাৎ প্রথম টাইমও প্রলং, থ্রম্বিন টাইমও প্রলং, সব প্রলং, তাহলে প্রবলেমটা কোথায়? তাহলে প্রবলেমটা হচ্ছে তিনজনকে টাচ করে এই ফিব্রিনোজেন, সুতরাং ডেফিসিয়েন্সি হচ্ছে ফিব্রিনোজেনের ডেফিসিয়েন্সি। তাহলে এখন এটাকে সহজ করে ভাবতে হবে যে আসলে এপিটিটি, প্রথম টাইম, এপিটিটি, তারপর থ্রম্বিন টাইমটা আসলে মানে কি, কোথা থেকে শুরু, কার ডেফিসিয়েন্সিতে কোন ফ্যাক্টর ডেফিসিয়েন্সিতে কোন টাইমটা প্রলংড হবে, এটা সবারই বুঝে পড়তে হবে। দ্বিতীয় যে জিনিসটা আসছে, যেমন একটা এক্সাম্পল দিই, কাউর যদি হয় হিমোফিলিয়া, তাহলে হিমোফিলিয়া মানে ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি, তাহলে 8 আছে কোথায়? এই ব্ল্যাক পোর্শনে। তাহলে এখানে এপিটিটি প্রলংড হবে, বাট প্রথম মিন টাইমটা নর্মাল থাকবে, থ্রম্বিন টাইমটা নর্মাল থাকবে, কারণ এই ব্ল্যাক কালারটা শুধুমাত্র আছে ইন্ট্রিনসিক পাথওয়েতে, এটা কোনো কমন পাথওয়েতে নাই। এইভাবে সবাইকে বুঝে পড়তে হবে। অর্থাৎ 8 ডেফিসিয়েন্সি বা 9 ডেফিসিয়েন্সিতে হচ্ছে যে হিমোফিলিয়া, তাহলে হিমোফিলিয়া 9 বা 8 ডেফিসিয়েন্সিতে হয়, এগুলো সব ব্ল্যাক কালার পোর্শন, অর্থাৎ ব্ল্যাক পোর্শনে ইন্ট্রিনসিক পাথওয়ের উপরে, কমন পাথওয়ের উপরে আছে। তাহলে এপিটিটিটা শুধু প্রলংড হবে, বাট প্রথম মিন টাইমটা এখানে নর্মাল থাকবে। আগে একটা ফিগার আমি একটু মিস করে ফেলছি, সেটা হচ্ছে এইখানে এই ফিগারটায় বল উইনব্রান ফ্যাক্টর যদি ডেফিসিয়েন্সি হয় কারো, তার যে ব্লিডিং হবে তাকে বলা হয় বল উইনব্রান ডিজিজ। গ্লাইকোপ্রোটিন 1b ডেফিসিয়েন্সি যদি হয়, তার যখন ব্লিডিং হবে তাকে বলা হয় বার্নার্ড সোলার সিনড্রোম। সেরকম গ্লাইকোপ্রোটিন 2b3 কমপ্লেক্স যদি ডেফিসিয়েন্সি হয়, তার যখন ব্লিডিং হবে তাকে বলা হয় গ্লান্সম্যান থ্রোম্বোস্থেনিয়া। এই ফিগার থেকে আমরা অনেকগুলো কোশ্চেন পেয়ে গেলাম, যে কোন ফ্যাক্টরে কি, কোথায় কি ডেফিসিয়েন্সি হলে কি ডিজিজ বলবো, কোথায় ক্লোপিডোগ্রিল কাজ করে, কোথায় এফসিজি ম্যাগ অর্থাৎ গ্লাইকোপ্রোটিন 2b3 কমপ্লেক্সে কি ইনহিবিটরের নাম কি। এখান থেকে আমরা আরো জানলাম কিভাবে প্ল্যাটলেট গুলো অ্যাগ্রিগেট হয়, এগুলো সবই জানলাম।
আর এখন জানলাম যেটা হচ্ছে যে ইন্ট্রিনসিক পাথওয়ে সম্পর্কে জানলাম। হ্যাঁ, ইন্ট্রিনসিক পাথওয়ে সম্পর্কে জানলাম, এক্সট্রিনসিক পাথওয়ে সম্পর্কে জানলাম, থ্রম্বিন টাইমটা কি, প্রথমিন টাইমটা কি জানলাম, এপিটিটি টাইমটা কি সেটাও জানলাম। এবং জানলাম এখান থেকে ফ্যাক্টর 10 এর অ্যাক্টিভেটর কারা সেটাও জানলাম। জানলাম এখান থেকে যে প্রথমিন অ্যাক্টিভেটর কারা সেগুলো জানলাম। এইখান থেকে এই এমসিকিউ গুলো হবে। এই যে একটু আগে বললাম এপিটিটি মানে 30 to 50 সেকেন্ড, যেটা প্রলংড হয় হচ্ছে যে মোটামুটি এইখান থেকে এই পর্যন্ত যে কোনো ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, সেই কথাটা এখানে লেখা আছে। এইখান থেকে ওই পর্যন্ত যে কোনো ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। প্রথম মিন টাইম বলছিলাম 16 to 18 সেকেন্ড। প্রথম মিন টাইমটা তাহলে ডেফিসিয়েন্সি হবে এই 7 থেকে এই পর্যন্ত যে কোনো ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, ওই 7 থেকে ওই পর্যন্ত যে কোনো ফ্যাক্টর ডেফিসিয়েন্সি সেইগুলি লেখা আছে। থ্রম্বিন টাইমটা বলেছিলাম, থ্রম্বিন টাইমটা এটা ডেফিসিয়েন্সি হবে অনলি ফিব্রিনোজেনের ডেফিসিয়েন্সি। এই যে থ্রম্বিন টাইমটা আছে 12 সেকেন্ড, যেটা প্রলংড হবে অনলি হাইপোফিব্রিনোজেনিমিয়া। বিশেষ করে যেটা ডিআইসি তে পাওয়া যায়, লিভার ফেলিয়ারে পাওয়া যায়, ফিব্রিনোজেন অনেক কমে যায়, তখনই তোমার হচ্ছে থ্রম্বিন টাইমটা প্রলংড হয়। এই কথাগুলো ডেভিডসনের একটা ফিগার দেওয়া আছে, সেই ফিগারের ভিতরে একটা টেবিল দেওয়া আছে। প্রথম মিন টাইমটা প্রলং, ডেভিডসনের প্রথম মিন টাইমটা বলছে 9 to 12 সেকেন্ড, অ্যাক্টিভিটি এপিটিটি টাইমটা বলছে 26 to 36 সেকেন্ড। প্রথম মিন টাইমটা প্রলংড হবে কি কি ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, যেটা একটু আগে আলাপ করলাম। অ্যাক্টিভিটি টু পার্সোনাল থ্রোম্বোপ্লেশন টাইমটা হবে কি কি ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, একটু আগে আমরা সেইগুলো আলাপ করলাম। তাহলে মোটামুটি আমরা কমন জিনিসগুলো এখান থেকে প্রচুর এমসিকিউ হয়, প্রচুর এমসিকিউ পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য প্রচুর এমসিকিউ হয়। এবং এটা এত বেশি বার্নিং কোশ্চেন যে সবাই মোটামুটি ব্লাড সিস্টেম থেকে কোশ্চেন হলে ধরে নিতে হবে যে এখান থেকে বেশ কিছু কোশ্চেন আসবেই। তাহলে আজকে এই পর্যন্ত। আজকে আমরা ব্লাডের বেশ কিছু বেসিক কথাগুলো জানলাম, বেশ কিছু ইনভেস্টিগেশন সম্পর্কে, ইনভেস্টিগেশনের বেসিক কথাগুলো জানলাম। আমার মনে হয় যে সবাই কম বেশি এটা বুঝতে পারছে, এবং যারা মুখস্থ করতে আগে তারা অবশ্যই এটা বুঝে আগাবে। এটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য অবশ্যই দরকার, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য তো অবশ্যই দরকার। আর এইগুলো যেগুলো আমরা আলাপ করছি, আমি যদি সবার কাছ থেকে আমি যদি এই নাম্বার, হ্যাঁ আমার এই নাম্বারটা এখানে যদি সবাই আমাকে একটু বা ফোনে সন্ধ্যার পরে নক করে যে কে কোন টপিকস গুলো নিয়ে আলাপ করতে চায় বা আলাপ করলে তার জন্য সুবিধা হয়, তাহলে আমি সেগুলো নিয়ে রেডি করেই সবার সঙ্গে বসবো, সবার সঙ্গে ডিসকাস করব। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।